সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সেই ডলারের আসল পরিচয় জেনে দেশবাসী সবাই অবাক। আইনজীবীর ভাষ্যমতে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন রামিসার পরিবার। এইদিকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। তাহলে কি রামিসার বাবাই সেই ডলার? অবশেষে আদালতে সমস্ত কিছু প্রমাণ পাচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামাতের কর্মসূচি ঘোষণা। রামিসার ঘটনার সঙ্গে পূর্ণাঙ্গভাবে কারা জড়িত সমস্ত কিছু আদালতে তুলে ধরেছেন আইনজীবী। জাতিসংঘের দায়িত্ব পাওয়ার পর এবার দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজকে রায় হতে চলেছে রামিসার ঘটনার। সর্বশেষ জানবেন রামিসার সঙ্গে আসলে প্রকৃতপক্ষে কারা জড়িত ছিল, শুনলে অবাক হয়ে যাবেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু। রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ। রাজধানীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ বৃহস্পতিবার ৪ জুন বেলা ১১টার দিক থেকে শুরু হয়েছে। এর কিছুক্ষণ পর মামলার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে তোলা হয়। ধারণা করা হচ্ছে আজ রামিসা হত্যা মামলা রায়ের দিন নির্ধারিত হতে পারে। এর আগে গতকাল বুধবার ৩ জুন শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আত্মপক্ষ সমর্থন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালত আজ ৪ জুন যুক্তিতর্কের পরবর্তী দিন নির্ধারণ করেন। এর আগে গতকাল একই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। গত ২৪শে মে মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। এরপরে সিএমএম আদালতে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। অভিযোগপত্রে আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে হত্যার সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে ১৫ জনকে সাক্ষী করা হয়েছে। মামলায় এজাহার থেকে জানা গেছে রামিসা পপুলার মডেল হাই স্কুলে ২য় শ্রেণীর ছাত্রী ছিল। গত মঙ্গলবার ১৯ মে সকালে ৯:৩০টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটের ভিতরে নেয়। ওই দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সারা শব্দ না পেয়ে রামিসার বাবা মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে তার মাথা দেখতে পান। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। এ ঘটনার পরদিন বুধবার ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। আসামি সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত হওয়া ও আসামি আদালতকে জানায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল না। হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে শেষ করায় বিচার খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইনকিলাব মঞ্চ। আজকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন করে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে মোসাল মিছিল এবং শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হবে। একই দাবিতে সেদিন দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে, তদন্ত প্রতিবেদনে একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে এবং খুনিদের বিচারের আওতায় আনতে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। তিনি দাবি করেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আড়াল করতে বিভিন্ন সময় নানান ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে। শুধু রাজনৈতিক বিরোধিতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এমন ধারণা সঠিক নয়। এর পেছনে আরো গভীর দেশি বিদেশি সংশ্লিষ্টতা থাকতে পারে। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ উত্থাপন করেন সংগঠনটির এই সদস্য সচিব। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে যে হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে যার পরিচয় প্রকাশ পেলে দেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আব্দুল্লাহ আল জাবের বলেন,
বলেন, ওসমান হাদিকে শুধু আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয় নাই, ওসমান হাদিকে শেষ করা হয়েছে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য ইন্টারিমও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেটাও আমরা জানতে চাই। এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, হত্যার পরপরে সীমান্ত সিল করার কথা থাকলেও তা করতে বিলম্ব হয়েছে, যার ফলে খুনিরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামাতের কর্মসূচি ঘোষণা। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। আগামীকাল বৃহস্পতিবার রাজধানী সহ সকল মহানগরীতে বিক্ষোভ করবে দলটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক তাড়াহুড়া করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার আজ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা সাধারণ মানুষের উপর এক ধরনের বড় ধরনের জুলুম। এমনিতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার উপর আবার বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে। তিনি আরো বলেন, বিআরসির আদেশ অনুযায়ী পাইকারিতে গড় দাম 60 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা 39 পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। একই সাথে সঞ্চালনা চার্জও 24% বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই দাম বাড়ার সাথে সাথে দেশের শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। কারখানার ব্যবসা বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেব বলেছেন জামাতের আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে আমিও রাস্তায় নামব, সবার আগে আমি বুক পেতে দেব। বুধবার রাতে জামাতের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জামাতের আমির বলেন, ইসলামী ব্যাংক কোনো দলের নয়, এটা জনগণের ব্যাংক। যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ব্যাংক। আমি বলবো, যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের উপর যদি গুলি ছোড়া হয় তাহলে আমিও নিজেও সবার আগে বুক পেতে দিয়ে বলবো, আগে আমার বুকে গুলি চালান, তারপর গ্রাহকদের উপর গুলি চালাবেন। এই ব্যাংক দেশের সবার। ডক্টর শফিকুর রহমান বলেন, একজন ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো, একজন ঋণ খেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারে? দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক প্রতিবেদন শুনতে পারলেন। সেই সাথে রামেসার ঘটনাকে কেন্দ্র করে আসল ডলারকে, প্রকৃত আসামিকে, আস্তে আস্তে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের হয়ে আসতেছে। এতে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন রামেসার পরিবার সহ আরো অনেকেই। এই দাবি তুলেছেন সেই আইনজীবী। তিনি বলতেছেন, রামেসার পরিবার সবাই মিথ্যাবাদী। দর্শক, সমস্ত কিছু মিলে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিয়ে সময় 72-এর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।